তাহলে আমি ক্লাসটা শুরু করছি। আসসালামু আলাইকুম। আমার নাম মনিরা মনি। আমি বর্তমানে বক্ষব্যাধি হাসপাতাল মহাখালীতে কর্মরত আছি। আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস এবং আমাদের এই নতুন ব্যাচের প্রথম ক্লাস। আপনারা সবাই ভালো আছেন? আসসালামু জি আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনারা কি আমাদের সাথে পূর্বে কোনো ব্যাচে যুক্ত আছেন নাকি সবাই নতুন, এই নতুন ব্যাচে? এই নতুন ব্যাচে আমি নতুন। এই বেশি আমিও নতুন। পূর্বের ব্যাচের কেউ আছেন? আচ্ছা, পূর্বের ব্যাচের হয়তো কেউ নেই। আপনারা সবাই নতুন। আপনাদের সকলকে হচ্ছে স্বাগতম, সুস্বাগতম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আমরা সবাই মিলে খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবো, ইনশাল্লাহ। কি জি বলেন? ইনশাল্লাহ, দোয়া রাখবেন। আপনারা কি সবাই জব করেন নাকি জব ছাড়াও কেউ আছেন? আমি আপাতত কোনো জবে ঢুকি নাই। পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি আর কি। এই জন্য আচ্ছা, জবে ভেরি ঢুকি গুড। নাই এখন। আর কেউ আছেন আপনারা যারা জব করছেন? জি, আমি সিলেট ইবনে সিনা হাসপাতালে বর্তমানে কর্মরত আছি। ভেরি গুড। আচ্ছা, জব করছেন এবং জব করছেন না সবাই আছেন। সবার একটাই উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা সবার যে আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারি, এবং আমাদের যে এক্সপেকটেশনটা, যে সামনে যে আমাদের আসন্ন নিয়োগ 825, এটাতে যে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই যতদূর যার রিজিক আছে সেখানেই তো হবে। তারপর আমাদের আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো যাতে আমরা এখানে ইনক্লুডেড হতে পারি আর কি। অবশ্যই আমাদের সবারই এখন লক্ষ্য যে আমরাও সরকারি চাকরিতে এবং বর্তমানে সার্কুলার সেইখানে নিজেদের একটা পজিশন হোল্ড করা। কিন্তু যদি এখানে সবাই তো পরীক্ষা দেবে কিন্তু চাকরি তো সবার হবে না। যদি পরবর্তীতে যদি হচ্ছে পদসংখ্যা বাড়ায় সেক্ষেত্রে অনেকের হতে পারে, কিন্তু আমাদেরকে পদসংখ্যা বাড়ানোর চিন্তাই থাকা যাবে না যে পদসংখ্যা বাড়ালে হয়তো আমার চাকরিটা হতে পারে। বর্তমানে যে পদসংখ্যাটা আছে আমাদের চিন্তা হতে হবে যে তার মধ্যে একজন আমি হব, এবং সেইভাবে আমাদের প্রিপারেশনটা শুরু করতে হবে প্রথম দিন থেকেই। আপনারা যদি এরকম হয়ে থাকেন যে কেউ এখনো পড়াশোনা শুরু করেননি, হয়তো কোচিং এর সাথে সাথে করবেন, তাহলে আমি বলবো আজ কাল পরশু বাদ দেন, আজকে এখন থেকে শুরু করেন। এবং এখানে যে 15 জন আছেন, আপনারা বলেন যে আপনারা কে কে খুব আরাম করে মোবাইলটা হাতে নিয়ে শুয়ে শুয়ে ক্লাস ক্লাসটা করছেন। তার মানে সবাই শুয়ে শুয়ে ক্লাস করছেন খুব আরাম করে নাকি? না, আমরা তো চেয়ার টেবিলে বসে আছি। ভেরি গুড। আপনার নাম কি? তাসমিয়া? জি। ভেরি গুড তাসমিয়া। এই যে আপনি যে চেয়ার টেবিলে বসে সিরিয়াসলি ক্লাসটা করছেন, এইটার ফলাফল ইনশাআল্লাহ আপনি পরীক্ষাতে পাবেন। অনেকেই হয়তো জব করেন, হচ্ছে এসে ডিউটি করে এসে আসলে আমাদের আর ইচ্ছে করে না যে একটু চেয়ার টেবিলে বসে হচ্ছে পড়াশোনা করি। মনে হয় যে একটু আরাম করে শুয়ে শুয়ে ক্লাসটা ভিডিও দেখি, একটু দেখলাম তারপর রেখে দিলাম, হয়তো পরবর্তীতে আবার দেখে নেব। আমি আপনাদের অনুরোধ করব আপনারা এটা করবেন না প্লিজ। আপনারা
খাতা কলম নিয়ে সিরিয়াসলি চেয়ার টেবিলে বসে পড়াশোনা করবেন। অন্ততপক্ষে 1 ঘন্টা মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং ক্লাস শেষে সেই দিনের পড়াটা সেই দিনই করে রাখবেন। যদি আপনাদের মনে হয় যে আমরা চাকরির পাশাপাশি পড়াশোনাতে খুব বেশি টাইম দিতে পারছি না, তাহলে আমাদের কোচিং এর যে ক্লাসগুলো সেইগুলোর সাথে সাথে আপনারা নিজেদের প্রিপারেশনটাকে আগায় নিয়ে যাবেন এবং যেই দিনের পড়া সেই দিনেই করবেন। সবাই সবার হচ্ছে এগুলো মাইক্রোফোন একটু মিউট করেন। আচ্ছা, যেটা বলছিলাম, প্রতিদিনের পড়াটা আপনারা প্রতিদিন করে ফেলবেন। তাহলে দেখবেন যে খুব বেশি বার্ডেন মনে হবে না এবং খুব সুন্দর গোছানো একটা প্রিপারেশন হবে। কারণ অলরেডি আমাদের একটা গোছানো একটা প্ল্যান করা আছে। আমাদের একটা হচ্ছে রুটিন করা আছে যে কোন দিন কোন ক্লাসটা হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং নার্সিং টেকনিক্যাল সব মিলিয়ে আমাদের একটা গোছানো রুটিন আছে। তো আপনারা যদি আমাদের এই রুটিনের সাথে সাথে আমাদের সাথে সাথে যদি আপনারা আপনাদের স্টাডিটা কন্টিনিউ করেন, আমি মনে করবো ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর একটা গোছানো প্রিপারেশন নিতে পারবেন। কিন্তু এখানে কথা আছে, আপনারা যদি মনে করেন আজকের পড়াটা রেখে দিলাম, আজকে করলাম না, আজকে ভালো লাগলো না, তাহলে কিন্তু হবে না। আর মিউট তো মানে মিউট ছাড়া না রে, মিউট তো মানে মিউট করা না। হ্যাঁ, ছোটবাচ্চা হয়ে যায়। আপনারা একটু মিউট করেন। আচ্ছা, তো এখানে একটা কথা আছে, আপনারা যদি মনে কোচিং এ ভর্তি হয়েছেন, আমি আপনাদের একটা সত্য কথা বলি। শুধুমাত্র যদি আপনি মনে করেন যে কোচিং এ ভর্তি হয়ে আপনি একজন মানে সরকারি হচ্ছে চাকরিজীবী হবেন, তাহলে সেই আশায় আপনাদের ঘুরে বালি। অনেকের মানে আমাদের সবারই খারাপ লাগবে যে এত টাকা দিয়ে ভর্তি হলাম, তাহলে কি পারবো না। নিজে থেকে যদি লেখাপড়া না করেন, শুধুমাত্র কোচিং এর উপর নির্ভরশীল থাকলে আপনি কখনোই পারবেন না। এই কথাটা আপনি মনের মধ্যে গেঁথে নেন। পড়াশোনা আপনার নিজেকে করতে হবে। আমরা কি করব, আমরা আপনাকে সুন্দর একটা গাইডলাইন দিব। ঠিক আছে? আজকে কথাগুলো বলছি কারণ আজকে আপনাদের প্রথম ক্লাস আমাদের সাথে এবং আমার প্রথম ক্লাস, এই জন্য আমি আপনাদের কথাগুলো বলছি। এগুলো একটু মনে রাখবেন আপনারা। আপনাদের আমাদের সাথে সাথে নিজেদেরকে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে? আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলছি? জি, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আজকে যেহেতু আমরা হিস্ট্রি অফ নার্সিং টপিকটা নিয়ে আলোচনা করব, আমি আরেকদিন অন্য একদিন যেই দিন আমাদের কোনো পড়াশোনা থাকবে না, টপিক থাকবে না, সেই দিন আমি জাস্ট ইন জেনারেল যে আমরা অনেকে বুঝি না যে চাকরির পড়াশোনাটা আমরা কিভাবে শুরু করব। চাকরি খুব বেশি কঠিন না, আবার যে খুব সহজ তাও না। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে স্মার্টলি পড়াশোনা করতে হবে। চাকরির পড়াশোনা মানে স্মার্টলি পড়াশোনা। আমাদেরকে বুঝতে হবে যে কোনটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কোনটা আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই স্মার্টলি লেখাপড়াটা আমাদের করতে হবে। এবং আমরা অনেকেই বুঝি না যে আমরা কিভাবে পড়াশোনাটা শুরু করব। কারণ এই চাকরির যে সিলেবাস, এটা এত ভাস্ট, এত বড়, এটা আমাদের মানে শুরু করাটাই খুব কঠিন হয়ে যায় আমাদের। অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেন, আমার অনেক জুনিয়ররা, যে কিভাবে শুরু করব কিভাবে। তো এই বিষয়ে আমি অন্য একদিন হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু আমি অনুরোধ করব আপনারা যারা এখানে আছেন, ক্লাসে যুক্ত হয়েছেন, তারা আজকের যে টপিক, আজকে ক্লাস শেষে সঙ্গে সঙ্গে নিজেরাই নোট করে ফেলবেন। আপনি আমাদের টিচারদের পিডিএফ শুধু যদি পড়েন, তাহলে এইখান থেকে আপনি পারবেন না। এই যে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতে আপনি পারবেন না। আপনাকে নিজেকে নিজের নোট তৈরি করতে হবে। আপনি আমাদের দেওয়া পিডিএফ থেকে হেল্প নেবেন, কিন্তু নিজেদের নোট নিজেদের মতো করে তৈরি করবেন। ওকে, অনেক কথা বলে ফেললাম, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আজকে হিস্ট্রি অফ নার্সিং জানব। আচ্ছা, প্রাচীন যুগ থেকে এই বর্তমান সময় পর্যন্ত। শুরুতে অনেক কঠিন কথা বলে আপনাদের মাথা কি এলোমেলো করে দিয়েছি?
না ম্যাম। এরকম কথাগুলো অনেক মোটিভেশন ছিল আমাদের জন্য। আচ্ছা, যদি আপনাদেরকে বিন্দু পরিমাণও মোটিভেটেড করতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে। আচ্ছা, আমরা তাহলে এখন শুরু করি। উম, শুরু থেকে প্রাচীন যুগ থেকেই এখন পর্যন্ত নার্সিং প্রফেশনে নার্সরা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এটা আমরা সবাই জানি। এই প্রাচীন মিশরীয় যুগ থেকে বর্তমানের মডার্ন হেলথ কেয়ার সিস্টেম, এখানে নার্সিং এর যে একটা পরিবর্তন, এইটা খুব চোখে পড়ার মতো। কারণ পূর্বে তো নার্সিং পেশা সম্পর্কে কোনো পেশাই ছিল না, তাই না? আহ পূর্বে কি হতো? পূর্বে উম, সাধারণত মহিলারা নিজেদের বাড়িতে অসুস্থ কাউকে হচ্ছে টেক কেয়ার করতো, কিংবা কোনো ধর্মীয় কোনো গ্রন্থ থেকে অসুস্থদের হচ্ছে টেক কেয়ার করা হতো। হচ্ছে যারা নান ছিলেন, তারা টেক কেয়ার করতেন। এরকম ধর্মীয় হচ্ছে বিভিন্ন ধরনের জায়গা থেকে অসুস্থদের সেবা করা হতো। কিন্তু ওইরকম কোনো হচ্ছে নার্সদের জন্য কোনো নার্সিং কোনো প্রতিষ্ঠানও ছিল না, এবং সেরকম কোনো হসপিটালও ছিল না। তো আমাদের এই নার্স শব্দটা কোথা থেকে এসেছে? নার্স শব্দটা এসেছে ল্যাটিন ওয়ার্ড নার্সরি সম্পর্কে, মানে যার নার্সারি থেকে, যার অর্থ হচ্ছে নারিশিং। হ্যাঁ, এবং এর অর্থের মতোই মানে আমাদের কাজ, আমরা হচ্ছে অসুস্থদের ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল এবং স্পিরিচুয়াল সাপোর্টটা দিয়ে থাকি। আচ্ছা, এই যে প্রাচীন সময়ে, যেটা আমি শুরুতে বললাম যে প্রাচীন সময়ে নার্সদের জন্য ফর্মাল কোনো এডুকেশন ছিল না। যে শিক্ষাটা, উম, চিকিৎসা পদ্ধতিটা সাধারণত মুখে মুখে হচ্ছে সবাই শিখতো, একজনের মুখ থেকে আরেকজনের মুখে। এবং তখন তো কোনো মেডিসিনও ছিল না। সাধারণত তখন বিভিন্ন প্লান্টস, হার্বস, এগুলো দ্বারা এবং এক ধরনের হচ্ছে বলতো যে স্পিরিচুয়াল যে ম্যাজিক কিংবা জাদু, এই মাধ্যমে আর কি সেবাটা করা। এবং সেই প্রাচীন যুগে আসলে মনে করা হতো যে যে অসুস্থ সে আসলে ঈশ্বরের হচ্ছে কাছ থেকে শাস্তি পেয়েছে, সে একজন পাপী, এই জন্য ঈশ্বর তাকে শাস্তি দিয়েছেন, এরকমটা মনে করা হতো। আচ্ছা, এরপরে আস্তে আস্তে নার্সিং এর যে হচ্ছে প্রত্যাবর্তনটা শুরু হয়। আম, তো এই সম্পর্কে আমরা আগে একটু জানি। এগুলো আমাদের চাকরিতে যে খুব বেশি গুরুত্বপূর্ণ তা না, বাট আমরা একটু আইডিয়া রাখলাম আর কি, বেসিক একটু সম্পর্কে একটু জানলাম যে কোথা থেকে কিভাবে আসলো। আচ্ছা, এই যে ইজিপশিয়ান নার্সিং, সেই সময়টাতে যে 3000 খ্রিস্টপূর্বে মিশরে আর কি প্রথম মনে করা হয় যে মেডিকেল রেকর্ড, যেটা প্রথম মেনটেন করা হয়। এবং এই হচ্ছে মিশরীয় যে হচ্ছে সভ্যতা, তারা প্রথমে আর কি উম, এই মানুষের হচ্ছে স্বাস্থ্যের যে উন্নতির জন্য, সেবা করার জন্য তারা প্রথম মেডিসিন হচ্ছে ডেভেলপ করা শুরু করেন। এবং ওই সময়ের যে আহ, যে খ্রিস্টান এরা, সেই সময়ের হচ্ছে প্রাচীন রোমে চার্চে যারা কাজ করতেন তাদেরকে হচ্ছে ডেকন বা তাদের হচ্ছে ধর্মীয় সেবিকা হিসেবে বলা হতো। তারা কি করতেন? তারা অসুস্থদের হচ্ছে আহ সেবা দিতেন। এবং প্রথম যেটা মিশরীয় সভ্যতার প্রথম হচ্ছে যিনি এরকম একজন ধর্মীয় সেবিকা ছিলেন চার্চের, ফিবি, তাকে হচ্ছে উনি প্রথম ভিজিটিং নার্স হিসেবে এই সেবাটা, সবার বাড়ি বাড়ি গিয়ে অসুস্থদের সেবাটা দিতেন। এরপরে যখন হচ্ছে রেনেসাঁ সভ্যতা, মানে যখন গণজাগরণ শুরু হলো, আহ এই 1500 থেকে 1700 এই সালের মধ্যে মানুষের মেডিকেল সায়েন্সে এবং টেকনোলজিতে
আগ্রহ জাগা শুরু হলো, এবং তার মাধ্যমে কি হলো, মেডিসিন হচ্ছে আবিষ্কার হওয়া শুরু হলো আস্তে আস্তে, এবং হচ্ছে মানুষের যে পাবলিক হেলথ, এইটা আস্তে আস্তে সমৃদ্ধি পেল। এবং ওই সময়ের ধনী লোকেরা তারা সাধারণত বাড়িতে হচ্ছে এইসব সেবকদের ডাকতেন এবং বাড়িতে সেবা করা হতো, এবং যারা গরিব তারা আর কি হসপিটালে যেতেন। এবং হাসপাতালে যে যে সেবা নেওয়াটা, এটা ওই সময়ে যে খুব বেশি একটা প্রভাব ফেলতো মানুষের হেলথে সেটা না। যারা একটু গরিব ছিলেন তারা যেতেন, এবং তাদের সেবা নেওয়ার পরে যে হেলথ স্ট্যাটাস যে খুব বেশি হচ্ছে উন্নতি হতো তা না। সাধারণত বলা হতো যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছিল, যে মানুষ হসপিটাল ট্রিটমেন্ট নিতে যায় সাধারণত গেলেই সেখানে মারা যায়, এরকম একটা ধারণা ছিল। কারণ যেহেতু ওই সময়ে হেলথ সিস্টেমটা খুব বেশি উন্নতি ছিল না। এরপরে যখন নার্সিং এর মিডিল এজ এলো, তখন আস্তে আস্তে আর কি হসপিটাল হচ্ছে চালু হলো। কিন্তু নার্সরা তখন ফিজিশিয়ান বা ডক্টরদের কাছ থেকে যে আদেশ পেতেন সেটা জাস্ট ফলো করতেন। এছাড়া কোনো নিজস্বতা নার্সদের ছিল না। আর আমাদের ইসলাম ধর্মে আমাদের হচ্ছে নার্স সেবাটা কিরকম, আচ্ছা আপনারা সব জানেন আমাদের ইসলাম ধর্মের প্রথম নার্স নাম কি? না, জানি না। আচ্ছা, আমাদের ইসলাম ধর্মের প্রথম নার্সের নাম হচ্ছে রুফায়দা। আমাদের ধর্মে নার্সিং সেবাটা কিরকম দেওয়া হতো, যেহেতু আমাদের ধর্মে বলা হয়েছে, আমাদের আল্লাহ প্রদত্ত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন যে অসুস্থদের সেবা করা, আম, এটা হচ্ছে এর মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে পারি। তো সেই প্রথাটা ফলো করেই আম, আমরা হচ্ছে মুসলিমরা অসুস্থদের সেবা প্রদান করতেন। এবং আমাদের হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শেখানো যে কথাগুলো, তার আদেশ ফলো করেই উম, সেবা করা হতো। এবং এই যে যার ফলে আমাদের যে একটা ওই সময় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়ের যে আমাদের রিলিজিয়ন কালচার এগুলো সম্পর্কে মানুষজন তখন জানা শুরু করে এবং ওই সময়ে যে মুসলিম নার্স তারা আর কি যুদ্ধক্ষেত্রে তাদেরকে প্রেরণ করা হতো, যুদ্ধে যারা অসুস্থ মানে যারা আহত হতো তাদেরকে সেবা প্রদানের জন্য। এবং আমাদের হিস্ট্রিতে প্রথম নার্স সে হচ্ছে রুফায়দা বিনতে সাদ। এছাড়া তাকে হচ্ছে রুফায়দা আল আসলামিও বলা হতো। তিনি 620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই সময়টাতে। এবং উনি শিক্ষাটা ওনার বাবা একজন ফিজিশিয়ান ছিলেন, তার কাছ থেকে পেয়েছিলেন। এবং ওই সময়ে উনি হচ্ছে যুদ্ধের ময়দানে যেতেন এবং যুদ্ধে আহত যোদ্ধাদের সেবা করতেন। এবং নার্সদের যারা সেবা করতেন তাদের কিন্তু নবীজি সরাসরি যোদ্ধাদের হচ্ছে মতো সম্মান দিয়েছেন। তাহলে আমরা আমাদের ধর্মীয় দিক থেকে দেখতে গেলেও আমাদের পেশাটা কতটা মহৎ, তাই না? আমরা সরাসরি অসহায় রোগীদের সেবা করার মাধ্যমে আমরা কিন্তু সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে পারছি, যেটা অন্য কোনো প্রফেশনে নেই। তো আমি আশা করব যে আপনারা সবাই ভালো করবেন, সবাই সরকারি চাকরি পাবেন ইনশাআল্লাহ। এবং নিজেদের চাকরিটা শুধুমাত্র যে টাকা উপার্জনের জন্য করবেন না, আমরা যাতে আমাদের পরকালের জন্য কিছুটা হলেও আম, কাজ করে যেতে পারি সেই হিসেবে করবেন। কারণ হাসপাতালে যখন একটা রোগী আসে এবং রোগীর স্বজনরা যখন আসে, তখন তারা একদম অসহায় হয়ে আসে। এবং সে অসহায় পরিস্থিতিতে আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের কাছ থেকে আমরা যে দোয়াটা পাবো, এটা আমাদের পরকালে আমাদের অনেক কাজে আসবে। এবং আমরা তো প্রতিনিয়ত পাপ করছি, তাই না? এমন না যে আমরা খুব ধর্মীয় মত অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারছি, আমরা প্রতিনিয়ত খুব মানে সবসময় পাপ করে যাচ্ছি।
তো আমাদের এই ধর্ম পালনের পাশাপাশি এই যে আমাদের কাজের মাধ্যমেও আমরা আমাদের পুণ্য লাভ করতে পারছি। তো সবাই সেবা করার উদ্দেশ্যেই প্রফেশনটা গ্রহণ করবেন। অবশ্যই এর মাধ্যমে আমরা একটা উম, টাকা উপার্জন করতে পারবো, কিন্তু আমাদের উচিত যে আমরা সেবা করব রোগীদের। কারণ বর্তমানে আমাদের যে নার্সিং যে প্রফেশনটা, এটা একদমই খুব একটা ঠুনকো পর্যায়ে আছে। কারণ যারা আমরা যে লিডিং পর্যায়ে যারা আছেন, অনেকেই হসপিটালে গেলেই মানে নার্সদের নামে যত সব মানে খারাপ কথা রোগীর লোকেদের কাছ থেকে শোনা যায়, যে অনেক খারাপ ব্যবহার এটা সেটা। তো ইনশাল্লাহ আপনারা যারা নতুন ভাবে আসবেন, আপনারা এই নার্সিং পেশার কর্ণধার, আপনারা আরো বেশি উন্নতি পর্যায়ে নিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমাদের ইসলাম ধর্মের প্রথম নার্সের নাম কি? রুফায়দা রুফাইদা বিনতে বিনতে সাদ। গুড। আচ্ছা, এবার এবার আমরা ইন্ডিয়াতে নার্সিং হিস্ট্রি সম্পর্কে, ইন্ডিয়ার নার্সিং হিস্ট্রি সম্পর্কে কিছুটা জানবো। আম, ইন্ডিয়াতে আসলে প্রথম যেটা মেডিসিন এবং নার্সিং সম্পর্কে প্রথম হচ্ছে যারা ধারণা দেন তারা হচ্ছে পর্তুগিজরা এসে প্রথম ধারণা দেন। পরবর্তীতে ফ্রান্স এবং ব্রিটিশরা তারা হচ্ছে মডার্ন মেডিকেল সায়েন্স এবং হচ্ছে নার্সিং সার্ভিসটা স্টাবলিশ করে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম হচ্ছে তাদের সোল্ডারদের জন্য সিভিল হসপিটাল হচ্ছে প্রতিষ্ঠা করেন 1664 সালে, যেটা 1871 সালে ওটার নাম দেওয়া হয় গভর্নমেন্ট জেনারেল হাসপাতাল। ঠিক আছে, এবং 1859 সালে গভর্নমেন্ট অফ বেঙ্গলের আন্ডারে নার্সিং ট্রেনিং সেন্টার চালু করা হয়। কোথায় চালু করা হয়? কলকাতাতে। এখানে কিন্তু 1865 সালে আম, ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে নার্সিং পেশা সম্পর্কে যে সাজেশনটা দিয়েছেন, ওনার কাছ থেকে যে ধারণাটা পাওয়া গেছে নার্সিং প্রফেশন এবং হসপিটাল সম্পর্কে, সেইটা কিন্তু ইন্ডিয়াতে ফলো করে নার্সিং প্রফেশনটা কিন্তু ইন্ডিয়াতে বিল্ড হয়। এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে হচ্ছে স্কুল অফ নার্সিং, যেটা সেন্ট থমাস হসপিটাল ইংল্যান্ডে হচ্ছে প্রতিষ্ঠিত করেন উনি, ওটার আলোকে মানে ওই রকম ভাবে হচ্ছে দিল্লিতে কিন্তু 1867 সালে প্রথম নার্সিং ট্রেনিং সেন্টার হচ্ছে চালু হয়। আচ্ছা, এখানে এখানে আর কিছু কি পয়েন্টস হচ্ছে অ্যাড করেছি ইন্ডিয়ার হচ্ছে সম্পর্কে। আম, যেমন আমি প্রথমে বললাম 1664 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম হচ্ছে হসপিটাল চালু করেন। এবং 1935 সালে তাদের স্টেজ ওয়াইজ যে কাউন্সিলিং হচ্ছে চালু করা হয়। এবং 1947-এ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হচ্ছে পার্লামেন্টে পাশ করেন। এবং বর্তমানে 23টা হচ্ছে স্টেটে নার্সিং কাউন্সিল আছে। এবং কলেজ অফ নার্সিং হচ্ছে প্রথম মানে চালু হয় 1946 সালে দিল্লিতে এবং ভেলোরে 1947। এবং ইন্ডিয়ার নার্সিং পেশাটা কিন্তু বেশ উন্নত আমাদের দেশের চাইতে। আপনার এই কি পয়েন্টস গুলো একটু মনে রাখবেন। আর মডার্ন নার্সিং এর যে ধারণাটা, এটা আসলে 19th সেঞ্চুরি থেকে শুরু হয় জার্মানি এবং ব্রিটেন থেকে। উম, এবং ওই সময়টাতেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের হাত ধরে আর কি এই মডার্ন নার্সিং এর সূচনাটা হয়। তো এখন আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে জানবো, যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা যা জানলাম সেগুলো খুব বেসিক, ওগুলো আপনারা মনে রাখবেন অবশ্যই। কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে আমাদের জানা
নার্সিং পেশাতে ফরজ, তাই নাকি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে জানা ফরজ না আমাদের জন্য? জি। সবাই কি ঘুমিয়ে পড়েছেন নাকি আছেন? না, আমরা ক্লাসে আছি ইনশাল্লাহ। আচ্ছা, ক্লাসে আছেন। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? আমি কি খুব বেশি ফাস্ট বলছি নাকি বুঝতে পারছেন? না, ঠিক আছে। কথাগুলো বুঝতে পারছি এবং কোনো সমস্যা হচ্ছে না। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের ফরজ কাজ, নার্সিং পেশার, ওকে, 1820 সালে মে মাসের 12 তারিখে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন এবং তারা আহ, ব্রিটিশ পরিবারের অনেক সম্ভ্রান্ত একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। ফ্লোরেন্স, তার বাবা অনেক ধনী ছিলেন এবং ওনারা খুব ট্রাভেল করতেন, মানে ভ্রমণ পিপাসু ছিলেন। তো ওনার বাবা ইতালির যে ফ্লোরেন্স শহরের নামের আদলে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম রাখেন ফ্লোরেন্স। এবং উনি যেহেতু ধনী পরিবার থেকে ছিলেন, তো উনি এদিকে স্মিথ শুরু থেকেই ওনার বাবার কাছ থেকে ম্যাথমেটিক্স, মানে ভাষা এবং বইয়ের মধ্যে ফিলোসফিক্যাল জ্ঞান আছে, নলেজটা উনি ওনার বাবার কাছ থেকে পেয়েছেন, উম, যেটা ওনাকে পরবর্তীতে ওনার কাজে ইনফ্লুয়েন্স করছে। এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল উনি ওনার জন্মের পর থেকেই উনি ওনার হচ্ছে যে শৈশবকাল, তখন থেকেই উনি খুব ধর্মভীরু ছিলেন এবং উনি ধর্মীয় গ্রন্থাবলী পড়তেন। এবং আয়শা সিদ্দিকা মিউট করে please। হ্যাঁ, আশি সিদ্দিকা, আপনি মিউট করেন প্লিজ। হ্যাঁ, যখন আমি কোনো কিছু জিজ্ঞেস করব আপনারা আনমিউট করে বলে আবার সঙ্গে সঙ্গে মিউট করে ফেলবেন। আচ্ছা, তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল উনার মতে, উনি যেহেতু খুব ছোটবেলা থেকেই খুব ধর্মভীরু ছিলেন এবং ধর্মীয় গ্রন্থাবলী পড়তেন, এবং উনার মতে উনি যেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, উনি এই মানে আদেশটা সরাসরি সৃষ্টিকর্তা থেকে পেয়েছেন, এটা উনি বিশ্বাস করতেন। এবং উনি হচ্ছে জানিয়েছেন যে উনি 1837 সালে আম, ফেব্রুয়ারি মাসের 7 তারিখে উনি যখন বাগানে পায়চারি করছিলেন, উনি সেই মুহূর্তে উনি যেটাকে উনি বলেছেন যে ভয়েস, উনি শোনেন যে ভয়েস অফ গড, মানে সৃষ্টিকর্তার মাধ্যমে উনি হচ্ছে কিছু শোনেন। আম, এবং উনি মনে করেন যে সৃষ্টিকর্তা ওনাকে আদেশ করেছেন যে আমাদের যেই অসুস্থদের যে সেবা করা, এটা যে মহৎ একটা কাজ, এবং ওনার নিজের জীবনটাকে অসুস্থ রোগীদের সাথে নিয়োজিত করা, এটা উনি মনে করেন যে এটা উনি একটা মিশনে এসেছেন ওনার জীবনটা উৎসর্গ করার জন্য অসুস্থদের কাছে। তো সেই সেই জন্য উনি এই সোশ্যাল ওয়ার্ক, এই কাজগুলো উনি করা শুরু করেন। কিন্তু ওনার পরিবার যেহেতু অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে ছিলেন, সে এই জন্য ওই সময় তো নার্সিং সম্পর্কে খুব বেশি ভালো ধারণাও ছিল না, এবং কোনো ফর্মাল কোনো হচ্ছে নার্সিং কলেজ কিংবা এডুকেশনাল সেন্টার কোনো কিছুই ছিল না। তো তার পরিবার তাকে কোনোভাবেই একজন নার্স হতে দিচ্ছিলেন না। তাকে ওনারা চাচ্ছিলেন, যেহেতু সম্ভ্রান্ত পরিবারের, ওনাকে সেরকম ওই রকম সম্ভ্রান্ত কোনো একটা পরিবারে বিয়ে শাদী দেওয়ার জন্য। কিন্তু উনি ওনার পরিবারের বিরুদ্ধে যান এবং উনি 1844 সালে উনি ডিসিশন নেন যে না, উনি আসলে ওনার জন্ম হয়েছে উনি একজন নার্স হিসেবেই। হুম, তো উনি ওনার পরিবারের বিরুদ্ধে যে উনি 1851 সালে যে কাইসার ওয়ার্থ, যেটা জার্মানিতে, একজন হচ্ছে পেস্টোর থিওডোর ফ্লিন্ডার্স, উনি একটা হচ্ছে হসপিটাল এবং স্কুল হচ্ছে চালাতেন। ওটা আসলে সাধারণত ডেকনসদের, মানে ডেকন মানে যে ধর্মীয় যারা সেবিকা, তাদেরকে একটা ধর্মীয় শিক্ষার পাশাপাশি
অসুস্থদের সেবা করার একটা শিক্ষা দেওয়া হতো। এবং উনি ওইখানে যান মাত্র হচ্ছে 4 মাসের একটা কোর্সে উনি ওখানে এনরোল করেন। এবং ওইখান থেকে উনি ফিরে আসার পরে উনি আবার 1853 সালে প্যারিসে যান। এবং প্যারিসে যান, ওখানে একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে সিস্টার্স অফ মার্সি বলা হয়। আম, ওখানে উনি যান আর কি ইয়ে নিতে, আবার হচ্ছে নার্সিং কেয়ার সম্পর্কে বেসিক যে নলেজটা উনি ওখান থেকে উনি অর্জন করেন। এবং ওখানে উনি শিখেন যে কিভাবে হাসপাতালে এই হেলথ হাইজিনটা মেনটেন করে সুশৃঙ্খল ভাবে ট্রিটমেন্টটা এবং সেবাটা দেওয়া হয়। এবং ওইখান থেকে উনি ওনার ট্রেনিং শেষ করে ফিরে আসার পরে উনি লন্ডনে, যেটা হচ্ছে একটা হসপিটাল, ওখানে যেটা হচ্ছে জেন্টাল ওমেন, কেয়ার অফ জেন্টাল ওমেন নামের একটা হসপিটালে উনি হচ্ছে 1853 সালে উনি সুপারিনটেন্ডেন্ট পদে আর কি চাকরি করেন। এবং উনি চাকরিরত অবস্থাতেই 1853 সালেই ক্রিমিয়ার যুদ্ধ যখন শুরু হয়, তখন যুদ্ধটা খুব ভয়াবহ রূপ নেয়। এবং ব্রিটিশ এম্পায়ার এবং হচ্ছে রাশিয়ান এম্পায়ারের বিরুদ্ধে মধ্যে যে যুদ্ধটা হয়, যারা আর কি অটোমান সাম্রাজ্যর দখল নেওয়ার জন্য এই যুদ্ধটা শুরু হয়। এবং ব্রিটিশ হচ্ছে সোলজারদের যখন হচ্ছে পাঠানো হয় যুদ্ধে, তখন অনেক হচ্ছে যোদ্ধা, প্রায় 18,000-এর মতো যোদ্ধা মিলিটারি হসপিটালে ভর্তি হয়। এবং তাদের যে ডেথ রেশিও, তাদের যে মৃত্যু সংখ্যা, এটা ক্রমাগতই বাড়তে থাকে। তো যেহেতু ওই সময়ে মানে প্রপার কোনো টেক কেয়ার হসপিটালে তারা পাচ্ছিলেন না, তো যখন এরকম ভয়াবহ রূপ ধারণ করে, তখন 1854 সালে উনি যে যুদ্ধের যে হচ্ছে সেক্রেটারি, উনি হচ্ছে সিডনি হার্বার্ট, ওনার কাছ থেকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল একটা চিঠি পান যে উনি কি হচ্ছে কোনো একটা একটা নার্সদের একটা দল নিয়ে উনি কি আসতে পারবেন কিনা এবং এই যোদ্ধাদের সেবা দিতে পারবেন কিনা, এই অনুরোধে উনি যে যুদ্ধের সেক্রেটারি সিডনি হার্বার্টের কাছ থেকে একটা চিঠি পান। এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল তখন 1854 সালে 34 হচ্ছে নার্স নিয়ে, মানে ক্যাথলিক, ওরা আসলে সরাসরি নার্স না, তারা ক্যাথলিক নান থাকেন, যারা ফ্লোরেন্স নাইটিঙ্গেল আন্ডারে হচ্ছে অন্য কিছু ট্রেনিং নেন। এবং তাদেরকে নিয়ে উনি ক্রিমিয়ার যুদ্ধে খুব অল্প কিছুদিনের মধ্যে পৌঁছে যান। এবং উনি ওখানে যেয়ে দেখেন যে মানে যোদ্ধাদের, যারা আহত যোদ্ধা, তাদের খুব ভয়ানক অবস্থা। তারা যতটা না ইনজুর্ড হয়ে অসুস্থ, তার চাইতেও বেশি অসুস্থ এবং বেশি মারা যাচ্ছেন যে বেসিক ফ্যাসিলিটিস গুলো না থাকার কারণে। এবং হচ্ছে যে ডার্টি এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের কারণে কমিউনিকেবল ডিজিজ গুলোতে আক্রান্ত হয়ে তারা হচ্ছে বেশি মারা যাচ্ছে। এবং সেটা 600-এর বেশি সোলজার। তো এই যে ডেথ রেশিও ওই সময়টাতে খুব হচ্ছে বেশি ছিল। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল মানে চিকিৎসা সেবার পাশাপাশি উনি প্রথমেই কি করলেন, উনি প্রথমেই হসপিটালের যে এনভায়রনমেন্ট এবং হচ্ছে ক্লিনিং প্রসেস, তার সাথে সাথে নিউট্রিশনাল ডায়েট, এই দিকটাতে বেশি ফোকাস করলেন। এবং উনি ওনার আন্ডারে যেসব নার্সরা ছিলেন, তাদেরকে হ্যান্ড হাইজিন মানে হ্যান্ড ওয়াশিং যে ব্যাপারটা, এই ব্যাপারেও উনি তাদেরকে পরামর্শ দিলেন। এবং এই হচ্ছে যে ক্লিনিং সিস্টেম গুলো ফলো করার কিছুদিনের মধ্যেই খুব আশ্চর্যজনক ভাবে 60% to 40% যে ডেথ রেশিও, ওইখান থেকে উনি মাত্র 2.2% ডেথ রেশিও নিয়ে আসেন। এবং এটা ওই সময় নার্সিং প্রফেশনের খুব, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের পক্ষ থেকে খুব একটা অনেক আশ্চর্যজনক একটা ঘটনা ছিল, যা বিশ্বজুড়ে খুবই আলোড়ন সৃষ্টি করে ওনার যে মহৎ কাজটা। এবং উনি যোদ্ধাদের
মাঝে যে সেবাটা দিয়েছেন এই কথাটা মানে পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েন, এবং ওই সময়ে উনি উপাধি পান লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে। এখন বলেন লেডি উইথ দ্য ল্যাম্প উনি উপাধিটা কেন পান, কেউ একজন বলেন। উনি ওই যে কাজ করে ডেথ রেটটা কমিয়ে ফেলেছিল, মানে এই জন্য পেয়েছে আর কি। আচ্ছা, হ্যাঁ, এটা ওনার অ্যাচিভমেন্টস এর মধ্যে একটা। উনি কিন্তু অসুস্থদের মাঝে উনি সেবা দিতে যাইতে রাতের বেলাতেও, হ্যাঁ রাতের বেলাতেও উনি ল্যাম্প মেরাজ- হাতে উনি সব যোদ্ধাদের বিছানার পাশে যেতেন এবং তাদের কাছে কুশল বিনিময় করতেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নিতেন। এই জন্য ওনাকে উপাধি দেওয়া হয় লেডি উইথ দ্য ল্যাম্প। এবং 1857 সালে উনি সেখান থেকে ফিরে আসেন। আহ, ফিরে উম, ফিরে এসে উনি 1860 সালে উনি যেটা হচ্ছে প্রথম নার্সিং স্কুল, নাইটিঙ্গেল স্কুল অফ নার্সিং, যেটা সেন্ট থমাস হসপিটাল, উনি হচ্ছে লন্ডনে প্রতিষ্ঠা করেন। উনি যখন ক্রিমিয়ার যুদ্ধে ছিলেন ওই সময়ে ওনার যে কাজের যে সুনামটা এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিলেন, এবং উনি আসলে 1855 সালে একটা নাইটিঙ্গেল ফান্ড নামের একটা ফান্ড গঠন করেছিলেন, কারণ উনার পূর্ব পরিকল্পনায় ছিলেন যে উনি একটা নার্সিং স্কুল, প্রপার নার্সিং স্কুল তৈরি করবেন। এই জন্য উনি 1855 সালে একটা নাইটিঙ্গেল ফান্ড তৈরি করেছিলেন, এবং ওই ফান্ডে আশ্চর্যজনক ভাবে অনেক বিলিয়ন টাকা জমা হয়, এবং উনি সেই টাকা দিয়ে 1860 সালে একটা হচ্ছে নার্সিং স্কুল প্রতিষ্ঠা করেন এবং সেন্ট থমাস হসপিটাল উনি প্রতিষ্ঠা করেন। এবং এই হসপিটাল থেকে যারা নার্সরা, এই নার্সিং স্কুল থেকে যারা শিক্ষা নিয়ে বের হন, এরা ওনারা আমেরিকা, আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে, অনেক ভালো পজিশনে ওনারা হচ্ছে নার্সিং সেবাটা দেয়। এবং তখন এই নার্সিং প্রফেশন সম্পর্কে আরো বেশি পজিটিভ যে অ্যাওয়ারনেস এটা তৈরি হয়, এটা সৃষ্টি হয়। উনি এর মাঝে 1859 সালে উনি ওনার হচ্ছে যেটা বিখ্যাত একটা বই পাবলিশ করেন, যেটাকে হচ্ছে নোট অফ নার্সিং বলা হয়। এটা উনি হচ্ছে প্রথম প্রকাশ করেন। এই কারণে উনি কিছু অ্যাচিভমেন্টস এবং কিছু উম, সম্মাননা পান। যেমন এর মাঝে উনি 1907 সালে উনি যেটা প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড, অর্ডার অফ মেরিট, এই হচ্ছে অ্যাওয়ার্ডটা পান। এবং উনি যেটা হচ্ছে একজন ইয়াং অর্গানাইজেশন হচ্ছে লেডিস এর হচ্ছে কমিটি একজন সদস্য হচ্ছে ছিলেন। এবং উনি 1862 সালে সেই নাইটিঙ্গেল ফান্ডের মাধ্যমে মিডওয়াইফসদের জন্য এডুকেশনাল যে একটা হচ্ছে কলেজ হসপিটাল উনি প্রতিষ্ঠা করেন। এবং উনি যে হচ্ছে ব্রিটিশ রেড ক্রস হচ্ছে ফাউন্ডেশনের মাধ্যমে উনি হচ্ছে রেড ক্রস অ্যাওয়ার্ড এটাও পান 1870 সালে। এছাড়াও উনি উনার যে স্টাইলটাকে বলা হয় প্যাভিলিয়ন স্টাইল, এই স্টাইলের মাধ্যমে উনি একটা হসপিটাল হসপিটাল যেই প্রতিষ্ঠিত করার যে একটা সিস্টেম, যে অনেক হচ্ছে ভেন্টিলেশন থাকতে হবে, মানে হসপিটালের উনি একটা কাঠামো দেন প্যাভিলিয়ন স্টাইলের মাধ্যমে, যে কিভাবে একটা আদর্শ হাসপাতাল তৈরি হবে যার মাঝে যেখানে এই যে কমিউনিকেবল ডিজিজ গুলো এগুলো রোধ করা সম্ভব হবে এবং স্বাস্থ্যের উন্নতি হবে। ওনার ওই সিস্টেমটা ফলো করেই কিন্তু ওই সময়ে হসপিটাল গুলো প্রতিষ্ঠা করা শুরু হয়। এছাড়া উনি 1908 সালে ফ্রিডম অফ দ্য সিটি এবং লন্ডনের এটা খুবই সম্মানসূচক একটা হচ্ছে নাগরিকত্ব উনি এটা পান। আর আমি তো বললাম যে 1859 সালে ওনার হচ্ছে যে
প্রথম যে পাবলিকেশন, যে নোট অফ নার্সিং, এটা হচ্ছে উনি পাবলিশ করেন। এবং উনি হচ্ছে উম, উনার যে নাইটিঙ্গেল প্লেস, মানে যেটা নাইটিঙ্গেল যে শপথটা, এটা এখন আমাদের নার্সিং প্রফেশনের একটা শপথ হয়ে গেছেন। এটা আমাদের সবাই নিয়েছেন না শপথটা? স্টুডেন্ট জি। অবস্থায় ফার্স্ট ইয়ার সবাই শপথটা গ্রহণ করেছেন? জি। ওকে, ভাইভাতে যাওয়ার আগে শপথটা মনে করে যাবেন। আজকে অ্যাকচুয়ালি একবার পড়ে নেবেন, আজকে একবার পড়ে নেবেন সম্পূর্ণ শপথটা কি ছিল, এবং শপথটা পড়বেন এবং ভাববেন যে ভাইভাতে আপনাকে কোশ্চিন করা হয়েছে যে আপনি কি শপথটা জানেন, আমাদের হচ্ছে বলে শোনান। তো দেখবেন ভিতরে, মানে মনের ভেতরে খুব একটা ভালো লাগা কাজ করবে, এবং সেই মোটিভেশন থেকে খুব ভালোভাবে স্টাডি করবেন। আচ্ছা, তো এই ছিল মোটামুটি কিছু কথা। তো বেসিক কিছু কথা, যে উনি 1855 সালে 1854 সালে উনি ক্রিমিয়ার যুদ্ধে যান, এবং উনি এখানে ডেথ রেশিও কমান, হচ্ছে হসপিটালে ক্লিনিং সিস্টেমের দিকে হচ্ছে খেয়াল রেখে, এবং নিউট্রিশনাল ফুড প্রোভাইড করে উনি ডেথ রেশিওটা 60-40 থেকে 2.2 পর্যন্ত কমিয়ে ফেলেন। এবং উনি ওই সময় লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি পান, এবং উনি ওখান থেকে ফিরে এসে 1855 সালে উনি নাইটিঙ্গেল ফান্ড প্রতিষ্ঠা করেন, এবং ওখান থেকে ফিরে এসে 1860 সালে উনি হচ্ছে নার্সিং স্কুল প্রতিষ্ঠা করেন, এবং সেন্ট থমাস হসপিটাল প্রতিষ্ঠা করেন। এছাড়া উনি প্যাভিলিয়ন স্টাইল প্রদান করেন, যার মাধ্যমে হসপিটালগুলো তৈরি হয়। এছাড়াও উনি যেহেতু একজন স্ট্যাটিশিয়ান ছিলেন, উনি এর মাধ্যমে যে হসপিটালের ডেথ রেশিও এবং এইটা মেনটেন করে যে হচ্ছে হেলথ কেয়ার হেলথ কেয়ার প্রোভাইড করা যায়, এবং এর মাধ্যমে যে আমরা বুঝতে পারি যে আমাদের হেলথ কেয়ার সিস্টেমটা ঠিক কোন পর্যায়ে আছে, কোথায় কোথায় উন্নতি করা উচিত, এটা উনি হচ্ছে প্রকাশ করেন। আম, উনি 1883 সালে রয়্যাল রেড ক্রস উপাধি পান রানী ভিক্টোরিয়ার কাছ থেকে, এবং 1907 সালে উনি অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড পান। এটা এটা হচ্ছে ব্রিটিশ রাজ পরিবারের খুবই সম্ভ্রান্ত একটা সম্মাননা। এবং 1908 সালে উনি ফ্রিডম অফ দ্য সিটি এই সম্মাননা পান। এবং 1859 সালে উনি নোট অফ নার্সিং হচ্ছে পাবলিশ করেন। ঠিক আছে, এই সালগুলো পয়েন্টগুলো একটু মনে রাখবেন, নিজেরা নোট করবেন, নোট করে এই পয়েন্টগুলো সালগুলো লিখবেন। এবং উনি 1910 সালে হচ্ছে মারা যান। এখানেও কিছু ওনার অনার্স দেওয়া আছে, আপনারা এগুলো পড়বেন। আচ্ছা, এবার আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন করতে পারেন। আমাদের যে কি পয়েন্ট গুলো আছে, যেমন যে সালগুলো আপনার জন্ম থেকে শুরু করে ডেথ অবধি তার যে সালগুলো আছে, এইগুলো দিয়ে যদি একটা সামারি, মানে অল্প সময়ের মধ্যে সবগুলো নোট আউট করতে করা যাচ্ছে না, কিছু করছি বেশিরভাগই, একটা ধারাবাহিকভাবে থাকলে আমাদের জন্য উপকার হতো আর কি। হ্যাঁ, আমরা আচ্ছা, আমি আপনাদের শুরুতে বলেছি যে আমরা জাস্ট আপনাদের একটা গাইডলাইন প্রদান করব। এই যে আমাদের এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন, এবং এখানে সব সালগুলো সুন্দরভাবে দেয়া আছে, আপনারা সবগুলো পড়বেন, পড়ে ওইখান থেকে কি পয়েন্ট গুলো আপনার কাছে যদি মনে হয় যে কোনটা ইম্পর্টেন্ট, সেগুলো আপনি নোট করবেন। এবং যখন আপনি একটা পড়তে যাবেন, একটা লাইন পড়ে নোট করতে যাবেন, সেটার পাশাপাশি দেখবেন আপনার আরো অনেক হচ্ছে নোট আসবে, আরো অনেক হচ্ছে আসবে, এবং আপনি পড়তে গেলে আপনি আরো অনেক কিছু জানতে পারবেন। আপনার মনে হবে যে এই ওয়ার্ডটা এসেছে, বাট এই পয়েন্টটা এসেছে, আমি একটু এটা সম্পর্কে আরেকটু ডিটেলসে জানি। তো আপনি সেটা সার্চ করে সেটা হচ্ছে আবার একটু পড়লেন, জানলেন, ওটা সম্পর্কে নোট করলেন। এবং আমাদের এইটা
চাকরির যেই পড়াটা আমরা নার্সিং টেকনিক্যাল পড়ছি, এটা কিন্তু আমরা সবাই পড়ে এসেছি। তো আমরা যে 1 ঘন্টা ক্লাসে এই পুরো টপিকটা কিন্তু আমাদের কাভার করা পসিবল না, তাই না? আমরা কিন্তু অনেক আগে এগুলো পড়ে এসেছি। আপনাদের জাস্ট বেসিক একটা ইনস্ট্রাকশন, এবং আপনার নিজেরা পড়ে আপনাদের পয়েন্ট পয়েন্ট আপনার নিজেদের নোট করতে হবে। আপনি আমার পিডিএফ দেখে কিংবা অন্য কোনো টিচারের পিডিএফ দেখে আপনি পারবেন না, আপনার কাছে নিজের নোট থাকতে হবে। বুঝতে পেরেছি? আপনারা নিজেরা পড়বেন, পড়ে পড়ে নিজেরা নোট করবেন। জি ম্যাম, থ্যাংক আপনার ইউ। মানে খুব বেশি কঠিন মনে হচ্ছে? না ম্যাম। আমরা মানে কোচিং সেন্টার, আপনি যে কোনো কোচিং সেন্টার কিংবা যে কোনো টিচার আপনাদেরকে চাকরির যে স্টাডি, এটা কেউ মানে 100% শিওরিটি দিয়ে কেউ বলতে পারবে না। অনেকে বলে যে অমুক কোচিং এ কিংবা আমাদের কোচিং এ ভর্তি হয়ে যান, আমরা আপনাদেরকে চাকরি নিশ্চিত দিয়ে দিব। কোচিং সেন্টার আপনাকে চাকরি দিবে না, আমিও আপনাকে চাকরি দিতে পারবো না। আপনার নিজেকে পড়াশোনা করতে হবে, চাকরিটা আপনি নিজে পাবেন, তার জন্য আপনাকে নিজেকে পরিশ্রম করতে হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আমি আমার একটা কথা বলি, আমি কিন্তু এই যে আপনাদের যে পিডিএফটা যেটা দিয়েছি, আমি যখন চাকরি স্টাডি করি তখন এরকম কোনো একটা এক জায়গাতে সব হিস্ট্রি সবকিছু পাবো, এই পিডিএফটা কিন্তু আমার নিজের কাছেও ছিল না। আমি ইভেন আমি কোথা থেকে পাইনি, আমি নিজে নিজে সার্চ করে করে আমি আমার নোট তৈরি করেছি, পড়াশোনা করেছি। তো আপনারা সেখানে আপনারা একটা ইনস্ট্রাকশন পেয়েছেন, এটাকে ফলো করে আপনাদের আরো কিছু আপনারা জানবেন, আরো কিছু জানার চেষ্টা করবেন। এটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন তা না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা। ম্যাম আমার কি কোশ্চেন ছিল? হ্যাঁ হ্যাঁ, বল। ম্যাম আমাদের ক্লাসটা তো মিটে হওয়ার কথা ছিল, হঠাৎ আজকে জুমে কেন? এই একটা প্রশ্ন। আর হলো আমরা তো ডেইলি ধরেন আমি আজকে ভর্তি হয়েছি, এক্সাম দিব, এক্সাম কি আমাদের কোথায় দিব? এই একটা কোশ্চেন। আর হ্যাঁ ধরেন সবচেয়ে বড় কথা, আপনি মানে ক্লাস সম্পর্কে একটু ফিডব্যাক দিয়ে নেই, যদি আপনি কিছু মনে না করেন। ধরেন এই হুম হুম। যে ইন্ট্রোডাকশন অফ নার্সিং, এইটা ধরেন মানে আমি তো ডিপ্লোমা স্টুডেন্ট, বিএসসি স্টুডেন্ট না, বিএসসি স্টুডেন্ট হয়তো পড়েছে, মানে আমি আমার লাইফে কখনো পড়ি নাই। সো এই ইনফরমেশনটুকু আমার জন্য অনেকটা হেল্পফুল। শুরুর দিকে একটু মনে হয়েছিল যে এটা তো চাকরি পরীক্ষায় আসবে না, এটা কেন ম্যাম কেন পড়াচ্ছে, কিন্তু শেষের দিকে এসে মনে হলো যে আমি যেহেতু প্রফেশনে বিলং করব, আমার এটা জানা দরকার ছিল। এই জন্য থ্যাঙ্কস আপনাকে। আর হলো ওই যে মানে কোর্স যে মানে মেটেরিয়াল অনুসারে যে মানে পরীক্ষা কিভাবে দেবো, আর হলো ক্লাসটা তো মিটে হওয়ার কথা, মানে জুমে আমার বাড়িতে খুব বেশি একটা নেট নেট পায় না, হয়তো বাইরে গিয়ে ক্লাস করতে হবে। এই জন্য মিটে হলে একটু বেটার হইতো, মানে আমি তো জানতাম যে মিটেই হবে, মানে হোয়াই গুগল এই জুম, এই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম কি? ফয়জাল হক। থ্যাংক ইউ আপনাকে, যে আপনি ক্লাস সম্পর্কে ফিডব্যাক জানিয়েছেন। আশা ম্যাম করছি আমার নাম আমরা শওকত আলী। ম্যাম আমার আশা নাম করছি শওকত আলী, আমার বাবার অ্যাকাউন্ট থেকে জয়েন করা, তো এই জন্য আর কি, আমার ও জুম আচ্ছা অ্যাকাউন্ট আচ্ছা। নেই। হ্যাঁ, সরি সৈকত আলী। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ফিডব্যাক জানিয়েছেন। এবং আমরা উম, আশা করব যে অনেক ইনফরমেটিভ, আমাদের ক্লাসগুলো যেন অনেক ইনফরমেটিভ হয়। আমাদের আরো অনেক, আমরা হচ্ছে না যে টেকনিক্যালের টিম আছি, আমরা সবাই মিলে অনেক চেষ্টা করছি আপনাদেরকে অনেক একটা সুন্দর গোছানো একটা কি বলবো, সুন্দর গোছানো একটা যাতে আপনাদের প্রিপারেশন হয় সেটা দেওয়ার আমরা চেষ্টা করছি, এবং আমরা একসাথে শিখছি। এমন না যে আমি সবকিছু জানি, আমরা সবাই আলোচনা করে শিখবো আমরা। তো আমরা যদি এরকম শেখার মতো থাকি, তো আমাদের এরকম আলোচনা করতে করতে, গল্প করতে করতে, গল্পের ছলে আমরা কিন্তু ব্যাপারগুলো শিখবো, আমাদের হচ্ছে মনে থাকবে। এই খুব বেশি আমরা লেখাপড়াকে খুব বেশি হার্শ ভাবে নিব না, আবার খুব বেশি লাইট ভাবেও নিব না। আমাদেরকে আমাদের বুঝতে হবে যে কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ সেইভাবে। এবং আমাদের যদি বেসিকটা ক্লিয়ার থাকে যে কোথা থেকে কিভাবে আসছে, বেসিকটা ক্লিয়ার থাকলে আমরা জানবো। আমরা শুধু
পড়লাম যে 1860 সালে হচ্ছে নাইটিঙ্গেল প্রথম নাইটিঙ্গেল স্কুল প্রতিষ্ঠা করলেন। তো কিভাবে কি হলো, কোথা থেকে কি আসলো, আমরা যদি সবকিছু নাই জানি, শুধু এটা মুখস্থ করে আপনার মনে থাকবে না, আপনি কিভাবে কয়দিন মনে রাখবেন? আর যেটা জুম হচ্ছে মিটে ক্লাস হওয়ার কথা ছিল জুমে, হয়তো বা কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো হয়েছে, এটা নেক্সট ডে থেকে হয়তো বা হবে। এটা রিফাত ভাই আর কি ভালো বলতে পারবেন, আমি অনেকে হচ্ছে বলবো যে উনি যাতে আপনাদের গ্রুপে হচ্ছে জানিয়ে দেন। আর যেহেতু আর কি জানার ছিল যেন বললেন। এক্সাম মানে আমরা ক্লাস করব, ও হ্যাঁ হ্যাঁ, ক্লাসের শেষে এক্সাম এক্সাম গুলো হচ্ছে যে আমাদের যে অ্যাপ আছে, অ্যাপে এক্সাম গুলো দেওয়া আছে, ওগুলো আপনাদের নিজেদের মতো আপনারা দিতে পারবেন, নিজেদের যে হচ্ছে কখন কোনটা আপনারা দিতে চান। যে কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে আপনারা দিতে পারবেন, কিন্তু আমার একটা সাজেশন আপনাদের জন্য হবে, এটা একটা ক্র্যাক করার আপনার এই প্রিলি কিংবা রিটেন ক্র্যাক করার একটা টেকনিক। এটা আমি ফলো করেছি এবং আমি মনে করি আপনারা যারা চাকরি প্রার্থী আছেন সবার ফলো করা উচিত। আজকে যে টপিকটা আপনারা পড়লেন, এই টপিকের উপরে যতগুলো প্রশ্ন আছে, এবার এবার আপনি যেখান থেকে পান, আপনি সেই প্রশ্নগুলো আপনি সলভ করবেন। আপনি সর্বপ্রথম আগে নোট করবেন, এরপরে এই টপিকে আপনি যেখানে যতটুকু পড়া পাবেন সেটাই পড়বেন। সেটা আপনি আমাদের পিডিএফ এ পান, আপনি আমাদের অ্যাপে পান, কিংবা আদার্স অন্য কোনো বইয়ে পান, আপনি সার্চ দিয়ে পান, আপনি যেখানেই পান, আজকের দিনটা আপনি এই টপিকের উপরে পার করবেন। ঠিক আছে? এটা নিয়ে আপনি পড়াশোনা করবেন। এটা আপনাদের একটা ট্রিক আমি শিখালাম, এটা যে কোনো টপিক, যেদিন যে টপিকটা আসবে সে সম্পর্কে যা কিছু যেখানেই পান সেটাই পড়ে ফেলবেন। আর একটা আশ্চর্যজনক ব্যাপার, আপনারা কেউ কোশ্চেন করলেন না যে বাংলাদেশে নার্সিং প্রফেশনটা কিভাবে আসলো, কবে শুরু হলো, কোথা থেকে শুরু হলো। ম্যাম বাংলাদেশে জান- 1972 সালে শুরু হয়েছিল ঢাকা মেডিকেল কলেজের, মানে কলেজ থেকে, ওখান থেকে আর কি। হ্যাঁ, তো আপনাদের কারোর ডিটেলসে এই বিষয়ে বাংলাদেশ সম্পর্কে জানতে ইচ্ছে করলো না? আমরা মিশরের সভ্যতা পড়ে আসলাম, আমরা রেনেসাঁস যুগ পড়ে আসলাম, মিডিল এজ পড়ে আসলাম, সবকিছু পড়ে আসলাম, কিন্তু ভারত পড়ে আসলাম, বাংলাদেশ সম্পর্কে আপনারা কেউ কোশ্চেন করলেন না কেন? আমার সাথে এখন বর্তমানে 10 জন আছেন, আপনারা বাংলাদেশ সম্পর্কে কেউ কোশ্চেন করলেন না। আমি এটা ইচ্ছে করে রেখেছি যে দেখি আপনারা কেউ বাংলাদেশ সম্পর্কে কেউ জিজ্ঞেস করেন কিনা। আমি ক্লাস শেষ করে দিয়েছি, আপনাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, আপনারা বাংলাদেশ সম্পর্কে কেউ জিজ্ঞেস করলেন না। আপনার কিন্তু মিশরের সভ্যতা থেকে কোশ্চিন আসবে না, যদি আসে বাংলাদেশ সম্পর্কে আসতে পারে। তো উম, আমার মনে হয় না যে বাংলাদেশ ইতিহাস সম্পর্কেও আসবে, বাট এটা আমাদের জানা উচিত। কোন ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে কোশ্চেন আসতে পারে, কিন্তু এগুলো সম্পর্কে খুব একটা আসার সম্ভাবনা নেই। তারপর বাংলাদেশ সম্পর্কে জানা উচিত। আমি ইচ্ছে করে এই মানে এই বিষয়ে কোনো স্লাইড আমি অ্যাড করিনি, আমি দেখি যে আপনাদের মাঝে কেউ কোশ্চেন করেন কিনা। তো আমি কিন্তু প্রত্যেক ক্লাসে আপনাদেরকে টাস্ক দেব, হোমওয়ার্ক দেব, যেটা আপনারা নিজেরা স্টাডি করে করবেন। অনেকদিন ধরে দেখবেন পড়াশোনা না করে করে ব্রেনে যে জংটা ধরে, স্টাডি করতে গেলে এরকম রিসার্চ করে পড়াশোনা করতে গেলে দেখবেন জংটা খুলে গেছে। তো আজকে আপনাদের সেই মনে করেন যে ব্রেনের যেই তলোয়ারটাতে জং ধরে গেছে, আজকে ওটাতে ঘষা মাজা করে বাংলাদেশ সম্পর্কে আপনার নোট রেডি করবেন। কি পয়েন্টগুলো রেডি করবেন, যে কত সালে চালু হলো, কোন কলেজ চালু হলো। ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম আমার একটা সাজেশন আছে, বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। মানে আপনি স্লাইডে বললেন যে এটা এটা গুরুত্বপূর্ণ, এটা যদি একটু বোল্ড করে বা অন্য কালার করে দিতেন তাহলে আমরা যখন নোট করতাম তখন একটু সুবিধা হতো হ্যাঁ এই হ্যাঁ, বিষয়টা। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সৈকত, আমি নেক্সট টাইম থেকে আমি এটা করব, কিংবা আমি যদি সম্ভব হয় আমি আমার পিডিএফটা এডিট করে আমি হচ্ছে দিয়ে দেবো। আমি ওকে ম্যাম। কেন বোল্ড করিনি, কারণ তখন দেখা গেল কি আপনারা আর বাকিগুলো পড়বেন না, আপনারা জাস্ট বোল্ড করা যেটা ইম্পর্টেন্ট সেটাই পড়বেন। এবং আমি শুরুতে আপনাকে বলেছি, আপনি শুধুমাত্র ইম্পর্টেন্ট টুকু মুখস্থ করে ইম্পর্টেন্ট টুকু পড়ে আপনি হচ্ছে পাবেন না। আপনি হয়তো প্রিলিতে টিকতে পারেন, রিটেনে যে আপনি কি করবেন, তাই না? তো আমাদের শুরু থেকেই আমাদের একটু বিস্তরভাবে আলোচনা করে একটু জেনে পড়াশোনা করতে হবে, যাতে আমাদের মাথায় মনে থাকে। শুধু আপনি কি পয়েন্টটা মনে রেখে
মুখস্থ করে আপনি ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন না। তো এই জন্য আমি আসলে করিনি। তবে আমি নেক্সট স্লাইড থেকে আমি চেষ্টা করব। আচ্ছা, আপনারা ভালো থাকেন। আজকে আজকের মতো ক্লাস এখানেই। তবে আপনারা বাংলাদেশ সম্পর্কে আপনারা কিন্তু নিজেরা পড়াশোনা করবেন এবং সিরিয়াসলি পড়াশোনা করবেন। আচ্ছা, ভালো থাকেন আপনারা, হ্যাঁ।